সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের 146 পৃষ্ঠার অজানা রাশির জগৎ নামে যে শিখন অভিজ্ঞতা আছে সেই শিখন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে অজানা রাশির জগৎ শিখন অভিজ্ঞতার প্রথম পৃষ্ঠা। এখানে আমরা প্রথমেই একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি। ওনার নাম হচ্ছে যে বিখ্যাত গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। ঠিক আছে, ওনার মূল নাম হচ্ছে যেটা আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। এটা এই সালগুলা হচ্ছে ওনার সময়কাল, অর্থাৎ উনি পৃথিবীতে কত বছর থেকে কত বছর তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ তিনি 780 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তার মানে তার জন্ম হচ্ছে 780 খ্রিস্টাব্দে এবং ওনার মৃত্যুর সময় হচ্ছে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এই যে 850 থেকে যদি আমরা 780 বিয়োগ করি, যেই সময়টা পাবো, যেই সংখ্যাটা পাবো, তত বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তাহলে আমরা এই যে এটা জানলাম। এখন আমরা এই যে এই শিখন অভিজ্ঞতার এখান থেকে আমরা এখন পড়া শুরু করব। এগুলো অনেক ইম্পর্টেন্ট, আমরা বুঝে বুঝে পড়ব। ঠিক আছে, প্রথমত কি দেওয়া আছে দেখো, আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু সংখ্যা এবং সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কম বেশি কিন্তু জেনেছি, তোমরা প্রত্যেকেই জেনেছো। হ্যাঁ, তারপর বলা হচ্ছে কি দেখো, সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করাও শিখেছি। ঠিক আছে, আমরা কিন্তু সংখ্যার ব্যবহার করার মাধ্যমে অনেক জটিল জটিল সমস্যা, জটিল হোক সহজ হোক সমস্যা কিন্তু আমরা সমাধান করেছি। তার মানে এটা আমরা শিখেছি। এবার কি বলা হচ্ছে দেখো, এছাড়া দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক, তোমরা কিন্তু দ্বিমাত্রিক বস্তুর গল্প শিখন অভিজ্ঞতায় কিন্তু দ্বিমাত্রিক বস্তু এবং ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়েছিলাম। আমি আরেকবার বলি, দ্বিমাত্রিক বস্তু হচ্ছে যেটার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, যেটা হচ্ছে একেবারে ফ্ল্যাট। ঠিক আছে, মনে করো খাতার একটা পৃষ্ঠা, তোমাদের বইয়ের একটা পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। আবার মনে করো যে একটা মোটা একটা, মনে করো তোমাদের বই, পুরো বইটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু। ঠিক আছে, বা মনে করো যে একটা ইট ত্রিমাত্রিক বস্তু। ঠিক আছে, যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, যেটার শুধুমাত্র একটা ফ্ল্যাট, মনে করো যে একটা খাতার পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা, বা মনে করো যে গাছের একটা পাতা, ওগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই যে দ্বিমাত্রিক বস্তু এবং ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে তোমরা আশা করি এখন জেনেছো। ঠিক আছে, তাহলে দেখো দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর আকৃতি সম্পর্কে আমরা জেনেছি। কিছু কিছু বস্তুর পরিসীমা, ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ করতে পারি, এগুলো সবগুলো আমরা পারি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। একেবারে নতুন একটা বিষয় তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য। তোমরা এখন বীজগণিত সম্পর্কে এখন নতুন করে তোমরা জানবে। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, এই যে বীজগণিত, এই যে বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম মৌলিক একটি শাখা। ঠিক আছে, প্রাচীন এবং অন্যতম একটা মৌলিক একটি শাখা। দেখো কি বলা হচ্ছে, বীজগণিতের ইংরেজি শব্দ হচ্ছে এই যে আলজেব্রা। ঠিক আছে, বা অ্যালজেব্রা বলে। তাহলে যে অ্যালজেব্রা হচ্ছে বীজগণিতের ইংরেজি, অর্থাৎ ইংরেজিতে অ্যালজেব্রাই বলে। ঠিক আছে, আমরা বাংলাতে বীজগণিত বলি, তবে ইংলিশে কিন্তু এটাকে অ্যালজেব্রাই বলে। ঠিক আছে, তাহলে এই অ্যালজেব্রা, দেখো এই অ্যালজেব্রা শব্দটি, ঠিক আছে, আরবি ভাষার মূল শব্দটা কিন্তু ছিল আলজাবর। এই আলজাবর থেকে কিন্তু এই ইংরেজি অ্যালজেব্রা শব্দটা এসেছে। ঠিক আছে, অ্যালজেব্রা যদিও ইংরেজি শব্দ, এটা মূলত এসেছে আরবি শব্দ আলজাবর থেকে। তাহলে ঠিক আছে, আমরা অ্যালজেব্রাকে আমরা আরবি শব্দ বলবো না, আমরা অ্যালজেব্রা ইংরেজি শব্দ, ঠিক আছে, তবে এটা মূলত এসেছে আরবি শব্দ আলজাবর থেকে, এই যে আরবি শব্দ আলজাবর থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ, ঠিক আছে, ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি, যেটা এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, উনি আর কি, উনি কত সালে, 820 খ্রিস্টাব্দে, 820 সালে তিনি, হ্যাঁ, তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। তার একটা বিখ্যাত বইটার নাম সম্ভবত, একটু ভুল হতে পারে, এটা হচ্ছে কি ফিল জাবর ওয়াল মোকাবেলা, ঠিক আছে, নাকি আল জাবর ফিল ওয়াল মোকাবেলা, এরকম একটা বই। ঠিক আছে, বইয়ের নামটা একটু ভুল হচ্ছে আমার হয়তো। ঠিক আছে, এরকম একটা নামটা আমি পরবর্তীতে মনে পড়লে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে, যে আল জাবর ওয়াল মোকাবেলা, এরকম একটা নাম। এই বইটাতে তিনি এই যে আল জাবর শব্দটা ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে একটা আরবি শব্দ, ওইটা হচ্ছে আরবি ভাষায় লিখিত একটা বই, ওইখান থেকেই মূলত অ্যালজেব্রা শব্দটা এসেছে। বইটা কে লিখেছে, যে ফার্সি গণিতবিদ, ঠিক আছে, যে ফার্সি গণিতবিদ
আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি, যার ছবি তোমরা এখানে স্ক্রিনে উপরেই দেখতে পেয়েছো। ঠিক আছে, তাহলে তার বিখ্যাত একটি বইতেই তিনি লিখেছিলেন। এবার দেখো আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতজ্ঞ, মানে গণিতবিদ, একাধারে গণিতবিদ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানী কারা? যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, মানে চাঁদ, সূর্য, তারা, এগুলাই যে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এরাই হচ্ছে যে এদেরকে বলা হয় যে জ্যোতির্বিজ্ঞানী। ঠিক আছে, তারপর ভূগোলবিদ, ঠিক আছে, তারপর যে গণিতবিদ। তাহলে এগুলা তিনি একাধারে এগুলাতেই দক্ষ ছিলেন। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচাইতে বেশি আলোচিত হন, মানে বীজগণিতের দিক দিয়ে কিন্তু তিনি সবচাইতে বেশি পপুলারিটি পান, পরিচিতি পান, এই জন্য এইভাবে বলেছে। এই জন্যই তাকে বীজগণিতের জনক বলা হয়। তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে বীজগণিতের জনককে? বীজগণিতের জনক হচ্ছে এই যে আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। ঠিক আছে, বা সংক্ষেপে আল খোয়ারিজমি, তোমরা পুরো নামটাই জেনে রাখবে। তাহলে বীজগণিতের জনককে? এই যে ফার্সি গণিতবিদ আবদুল্লাহ মোহাম্মদ, আবু আবদুল্লাহ মোহাম্মদ আল খোয়ারিজমি হচ্ছে বীজগণিতের জনক। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট এই কথাগুলো, কিন্তু জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি লাইন বাই লাইন তোমাদেরকে পরে দেখাচ্ছি এবং পরে পড়ছি। হ্যাঁ, তারপর দেখো, এবার আমরা বীজগণিতের ব্যবহার সম্পর্কে জানব। দেখো, তোমরা হয়তো ভাবছো বীজগণিত কেন শিখব, তাই না? আমরা আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে? উত্তর হবে হ্যাঁ। আমাদের বাস্তব জীবনে বীজগণিতের ব্যবহার আছে। বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সর্বত্র, মানে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের ডে টু ডে লাইফের সবখানেই কিন্তু এই বীজগণিতের ব্যবহার আছে। দেখো, আমাদের ঘরের আমাদের ঘরের রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, প্রকৌশল সহ নানাবিধ ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, মানে বীজগণিতের ব্যবহার আছে। তারপর দেখো, তোমরা অনেকেই অবাক হচ্ছ রান্নার ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার কোথায়। ঠিক আছে, তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্না বান্না করেন, বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন, নাকি চেনা রান্নার উপকরণগুলোর অনুপাত পরিবর্তন করেন? নিশ্চয়ই মেহমান আসলে কিন্তু একটু ভিন্ন স্বাদের, ভিন্ন টেস্টের, অনেক একটা ভালো স্বাদের একটা রান্না করেন। ঠিক আছে, এমনি স্বাভাবিকভাবে যে রান্নাটা করে, মেহমান আসলে অবশ্যই একটু তার চেয়ে একটু ভালো রান্নাটা করেন। ঠিক আছে, তাহলে দেখো, তোমার কখনো কি মনে হয়েছে কিভাবে তোমার মা সেই রান্নার রেসিপিটির সামঞ্জস্য রক্ষা করেন? মানে কিভাবে ওই যে ভিন্ন স্বাদের যে একটা ভালো মানের যে একটা রান্না করেন, সেখানে তো অবশ্যই উপকরণগুলোও কিন্তু আলাদা হয়। এই উপকরণগুলোর মধ্যে যে সামঞ্জস্য, সেটা তখন তখন তোমাদের মা কিভাবে সেটা ব্যবহার করেন। বিষয়টি মজার হলেও তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছে। মা যদিও বা বীজগণিত অত বেশি জটিল চিন্তা হয়তো করে নাই, তবে এখানেও কিন্তু বীজগণিতের ব্যবহারটা আছে। এই বিষয়টা এখানে মূলত বোঝাচ্ছে। তারপর দেখো, তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও, লোন মানে হচ্ছে ধার নেওয়া, লোন মানে হচ্ছে কি ধার নেওয়া। ঠিক আছে, লোন নাও বা টাকা বিনিয়োগ করো। টাকা বিনিয়োগ মানে হচ্ছে টাকা কি করা, টাকা ইনভেস্ট করা। ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে, মনে করো তুমি একটা ব্যবসার জন্য তুমি 1000 টাকা কি করেছো, 1000 টাকা দিয়ে তুমি কিছু একটা কিনেছো, এবার তুমি এগুলো বিক্রি করবে, বিক্রি করে ওইখান থেকে তুমি আরও অধিক টাকায় বিক্রি করে কিছু মুনাফা লাভ করবে। এটাকে বলা হয় যে বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগ মানে হচ্ছে ইংলিশে বলে যে ইনভেস্ট। ঠিক আছে, কিছু টাকা বিনিয়োগ করো, তার জন্য তোমাকে সুদ বা মুনাফা গণনা করতে হবে। হ্যাঁ, সুদ বা মুনাফা মানে হচ্ছে লাভ। ঠিক আছে, লাভ গণনা করতে হবে। মনে করো তুমি 1000 টাকা দিয়ে কিছু একটা কিনেছো, হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার বিনিয়োগ বা ইনভেস্ট, এবং ওইটা যদি তুমি মনে করো যে 1200 টাকায় ওই জিনিসটা বিক্রি করে দিয়েছো, তাহলে তোমার লাভ হয়েছে কত, 200 টাকা। এরকম এটা হচ্ছে লাভ। ঠিক আছে, এরকম কিন্তু অনেক জটিল হিসাব কিন্তু বীজগণিতের সাহায্যেই করা হয়। ওইখানেও কিন্তু বীজগণিতের ব্যবহার আছে, এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। তাহলে দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিতের সূত্র ব্যবহার করা হয়। এই বিষয়গুলো আমরা এখানে জানবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বীজগণিতের ব্যবহার আছে, এই বিষয়টাই মূলত এখানে বলা হয়েছে। এবার আমরা পরবর্তী পৃষ্ঠা 147 পৃষ্ঠায় যাই। দেখো কি বলা হচ্ছে, আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতুবন্ধ রূপে কাজ করে। সেতুবন্ধ মানে হচ্ছে লিঙ্ক আপ। ঠিক আছে, মানে একটার সাথে আরেকটার সংযোগ স্থাপন করে দেওয়া। ঠিক আছে, যেমন সেতু কোথায় ব্যবহৃত হয়, মানে এই পাশেও ভূমি, এই পাশেও ভূমি, মাঝখানে একটা মনে করো নদী বা মাঝখানে পানি, এই পানির উপর দিয়ে আমরা এই পাড় থেকে ওই পাড়া যাতায়াতের জন্যই তো সেতু ব্যবহার করি, তাই না? এই জন্য এখানে বলেছে সেতুবন্ধ মানে হচ্ছে লিঙ্ক আপ করে দেওয়া, একটার সাথে আরেকটার সংযোগ করে দেওয়া, সেতুবন্ধ রূপে কাজ করে।
তেমনি আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কি এই বীজগণিতটার কথাই বলছে। তাহলে বীজগণিত আমাদের দৈনন্দিন ক্ষেত্রে সব ক্ষেত্রেই ভূমিকা রাখার পাশাপাশি এই যে গণিতের বিভিন্ন বিষয়, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু এই বীজগণিতের ব্যবহার কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। এবার দেখো কি বলেছে, এবারে যে একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলো তো। এবার আমরা একটা মজার খেলা এখানে জানবো, ঠিক আছে। খেলার নিয়মটি এখানে বলা আছে, আমি নিয়মটি বলার পাশাপাশি সেটা প্র্যাকটিক্যালি করবো আমরা এখানে, ঠিক আছে। প্রথমত কি বলেছে দেখো, খাতায় তোমার পছন্দ মতো একটা সংখ্যা লিখো। হ্যাঁ, আমরা এখন পছন্দ মতো একটা সংখ্যা ধরবো। হ্যাঁ, দেখো সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেমন স্বাভাবিক সংখ্যা মনে করো যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, বা মনে করো যে -1 -2 -5, হ্যাঁ, এগুলোও কিন্তু সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। বা মনে করো স্বাভাবিক সংখ্যা, মনে করো যে 1 2 3 4 5 6 এরকম আমরা স্বাভাবিক সংখ্যা ধরলেই হিসেব করতে একটু সুবিধা হবে। বা মনে করো ভগ্নাংশ মানে 5/3, বা মনে করো 10/8, বা মনে করো 10/15, এরকম যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি। মনে করো আমরা একটা সংখ্যা ধরলাম 15, তাহলে তোমরা খাতায় একটা সংখ্যা 15 লিখো বা মনে মনে রাখো যে একটা সংখ্যা আমরা 15 হিসেব করলাম, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করো। তাহলে আমরা 15 নিয়েছিলাম, তাহলে 15কে 3 দ্বারা গুণ করলে কি হবে, 3 গুণ 15, তাহলে কত হয়, 3 15 45, তাহলে আমরা 3 15 45 পেলাম। এবার গুণফলের সাথে 30 যোগ করো। তাহলে গুণফল আমরা কত পেয়েছি, 3 15 45 পেয়েছি। ওই এই যে 45-এর সাথে আমরা 30 যোগ করব, তাহলে 45 যোগ 30 কত হয়, 75 হয়। 45 এবং 30 যোগ করলে 75 পেয়েছি আমরা এখন পর্যন্ত। এবার কি বলেছে দেখো, যোগফলকে 3 দ্বারা ভাগ করো। তাহলে যোগফল কত পেয়েছি, 75 পেয়েছি। তাহলে 75কে এখন আমরা 3 দ্বারা ভাগ করব। তোমরা খাতায় ভাগ করতে পারো, আমরা এই যে 75 লিখে 3 দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা কি পাই, 3 দ্বিগুণে 6, 1 থাকে, বিয়োগ করলে হ্যাঁ 1-এর সাথে আবার এদিকে 5 নামবে, তাহলে 15, 3 5 15, তাহলে আমরা কত পাই, 25, 3 25-এ 75। তাহলে আমরা যোগফলে যে 75কে 3 দ্বারা ভাগ করলে আমরা 25 পেলাম। এবার কি বলেছে দেখো, প্রাপ্ত ভাগফল থেকে, মানে প্রাপ্ত ভাগফল কত, 25, এই 25 থেকে তোমার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করো। তাহলে আমরা কত সংখ্যা ধরেছিলাম, 15 ধরেছিলাম, তাহলে 25 থেকে 15 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত আসে, 10 পাই আমরা। তাহলে আমরা পেলাম কত, 10। তাহলে দেখো তোমার বন্ধু যদি খেলাটি জানে তাহলে সে তুমি যে বিয়োগফলটি পেয়েছো তা বলে দিতে পারবে। এখানে একটা তা পরে নাই, তাহলে তা হ্যাঁ বলে দিতে পারবে। তার মানে তোমার আরেকজন বন্ধু যখন এই খেলাটি জানবে তখন তোমাকে এই ধাপগুলো একটার পর একটা ধাপ বলে তুমি এখন সর্বশেষ তুমি যেই সংখ্যাটা পেয়েছো সেটা বলে দিতে পারবে। মানে কীরকম দেখো, যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না, সে তোমাকে বলে দিতে পারবে বিয়োগফলটি হবে 10। তাহলে আমরা কিন্তু কত পেয়েছি, যে 25 থেকে 15 বিয়োগ করলে কিন্তু 10ই আমরা পেয়েছিলাম, তাই না। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা ম্যাজিকের মতো কিন্তু একটা গেমস খেলতে পারি, তাই না। এইভাবে আমরা এটা যে 15 হতে হবে এমন না, আমরা অন্য একটা সংখ্যা দিয়েও করতে পারি, যেমন আমরা 20 দিয়েও করতে পারি। তাহলে 20 দিয়ে করলে প্রথমত আমরা 20 ধরলাম, 20কে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব, তাহলে 3 20-এ কত, 60, মানে 3 20-এ 60 পাই। তারপর 60-এর সাথে 30 যোগ করলে কত হয়, 90 হয়। ওই 90-কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত, 3 30-এ 90, তাহলে আমরা 30 পেলাম। ওই 30 থেকে আমরা পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করব, তাহলে 30 থেকে আমরা 20 ধরেছিলাম, তাহলে 30 থেকে 20 বিয়োগ করলে কত পাই, 10ই পাই। দেখেছো, তুমি একেবারে ম্যাজিকের মতো বলে দিতে পারবে 10 হয়। এইভাবেই তাহলে আমরা একটা নতুন একটা গেমস শিখে গেলাম। এটা তোমরা তোমাদের অপর বন্ধুর সাথে এটা প্র্যাকটিস করতে পারো। অপর বন্ধু বা তোমার ছোট ভাই ছোট বোন বা তোমাদের বাসায় বেড়াতে এসছে এরকম মেহমান, বা তোমরা তোমাদের বাবা মায়ের সাথেও কিন্তু এটা গেমসটা খেলতে পারো, ঠিক আছে, একেবারে ম্যাজিকের মতো। এভাবে গেমসটা খেললে কিন্তু তোমরা এটা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে, অনেক দিন মনে থাকবে, আজীবনের জন্য বিষয়টা তোমাদের শেখা হয়ে যাবে। এবার আমরা একটু উপরে তুলি, দেখ কি বলা হচ্ছে, খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয়, ঠিক আছে। তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু বা তুমি এই যে কীভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগফল বলতে পারলো, ঠিক আছে। মানে তোমার বন্ধু মানে অপরজন কিভাবে তুমি যে মনে মনে একটা সংখ্যা ধরেছিলা, চিন্তা করেছিলা, ওইটা কিভাবে সে বলে দিতে পারলো, এই বিষয়টা তুমি একটু ভাবলেই তুমি বুঝতে পারবে।
এটা এই যে বীজগণিতের একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এই বীজগণিতের এই ব্যবহারটা করেই কিন্তু এটা করেছে। আমরা এটা একটু দেখি, এই সূত্রটা একটু দেখি। সূত্রটা কি দেখো, এই যে একটা অজানা সংখ্যা আমরা এখানে আমরা ধরবো, ওইটার সাথে প্রথমত 3 গুণ করব, 3 গুণ করে ওইটার ওই গুণফলের সাথে 30 যোগ করব, 30 যোগ করে যেটা হবে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটা থেকে আমরা ওই যে যেটা ধরেছিলাম সেই ধরা সংখ্যাটা আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করে আমরা ফলাফল 10 পাবো। এই পুরাটাই হচ্ছে একটা বীজগণিতের সূত্র। তো এই সূত্রটা আমরা মনে রাখলেই কিন্তু আমাদের এই ধাপগুলো আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে? বা এটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে একেবারে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা জেনে নিয়ে, হ্যাঁ, শিখে নিয়ে কিন্তু আমরা এই গেমসটা কিন্তু খুব সহজেই করতে পারি, ঠিক আছে? দেখো তো, আচ্ছা এখানে কি বলেছে দেখো, আচ্ছা দেখো তো উপরের খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কিনা। তার মানে আমরা এইগুলো যখন একসাথে সাজাবো, হ্যাঁ, ওই যে উপরের এই যে খেলার নিয়ম যেগুলো আছে এগুলো যখন একসাথে সাজাবো, তো এই সূত্রটার মতো হয় কিনা। অবশ্যই এই সূত্রটার মতো হয়, তোমরা একটু চিন্তা করলেই দেখতে পাবে। কি বলেছে দেখো, ফাঁকা করে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ, যোগ ও ভাগ করেও খেলাটি খেলতে পারবে, ঠিক আছে? তাহলে ফাঁকা করে আমরা যে কোনো সংখ্যা নেব, যে কোনো সংখ্যা তোমরা 10, 15, 20, 12, 14, হ্যাঁ, 50, যে কোনো সংখ্যা নিচ থেকে নিয়েই আমরা খেলতে পারবো। আর এখানে ফাঁকা ঘর এইটা যেই রকম, এটাও একই রকম কালারের ঘর করেছে। কেন? কারণ এখানে যেই সংখ্যাটা ধরবো এখানে কিন্তু ঠিক একই সংখ্যা বিয়োগ করতে হবে, এই জন্য এখানে একই কালার দিয়েছে। এটা একটু বুঝতে হবে, আশা করি তোমরা এটা বুঝেছো, ঠিক আছে? তোমাদেরকে এটা চেষ্টা করে দেখতে বলেছে, চেষ্টা করে দেখবে নাকি? হ্যাঁ, তার মানে তোমাদের একটু নিজে নিজে চেষ্টা করো, প্র্যাকটিস করো ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে, ঠিক আছে? তোমরা এখানে 12, 13, 14, 15, 20, 25, 30 এগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে? তারপর কি বলেছে দেখি, তারপর কি বলেছে দেখো, জোড়াই খেলা মানে যুগল কাজ। দেখো, সহপাঠীর সাথে একাধিকবার খেলাটি খেলো, মানে একাধিকবার এটা খেলো যাতে তোমাদের একেবারে প্র্যাকটিস করতে করতে এটা যেন শেখা হয়ে যায়। পরিবারের সদস্য প্রতিবেশীদের সাথেও তোমরা খেলতে পারো, যেটা আমি একটু আগেই বলেছিলাম, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা জানলাম, এই গেমসটা এখন জানলাম। এবার আমরা নতুন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কি, এই যে বীজগণিতীয় প্রতীক ও চলক, বীজগণিতীয় প্রতীক এবং চলক সম্পর্কে জানবো, ঠিক আছে? এটা একটু উপরে তুলি। হ্যাঁ, এই যে দেখো, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার, ঠিক আছে? এতদিন আমরা সংখ্যা প্রতীক, পাটিগণিতে আমরা এতদিন সংখ্যা প্রতীক ব্যবহার করেছি। সংখ্যা প্রতীক কি? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক, এগুলো তো আমরা পাটিগণিতে ব্যবহার করেছি। বীজগণিতে আলাদা একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা অক্ষর প্রতীক সম্পর্কে জানবো। অক্ষর প্রতীক কি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। হ্যাঁ, তাহলে দেখো কি বলেছে। হ্যাঁ, অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি, ঠিক আছে? আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা ব্যবহার না করে, হ্যাঁ, আমরা কি করতে পারি? হ্যাঁ, অক্ষর প্রতীক ব্যবহার করতে পারি, ঠিক আছে? অক্ষর প্রতীক আমরা মনে করি যে 5-5-এর পরিবর্তে আমরা একটা অক্ষর প্রতীক ব্যবহার করে ওই অক্ষর প্রতীকটা বোঝাতে পারি। বা মনে করো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে, এগুলার পরিবর্তে আমরা, হ্যাঁ, বীজগণিতের একটা অক্ষর প্রতীক মানে কি, বীজগণিতের যে অ্যালফাবেটগুলো আছে, মানে ABCD EFGHIJ, এগুলো এ থেকে একেবারে জেড বা জি পর্যন্ত যেগুলো আছে, এখান থেকে যে কোনো একটাকে আমরা অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি, এটাই বলেছে। দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে পাটিগণিতে বা সংখ্যার গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই 10টি প্রতীক আমরা ব্যবহার করেছিলাম। হ্যাঁ, তো দেখো, বীজগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো এই যে ইংলিশে লিখলে যেটা হয় আর কি, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, ঠিক আছে? এইগুলা হচ্ছে বীজগণিতের প্রতীক। বীজগণিতের সংখ্যা প্রতীক হচ্ছে এইটা। পাটিগণিতে এরকম অঙ্কে আমরা লিখেছি, বীজগণিতে হচ্ছে 1, 2, 3, 4 এগুলাই, ঠিক আছে? দেখো, তাছাড়া বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। আর ইংরেজি বর্ণমালাগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে ছোট হাতের অক্ষর দ্বারা কোনো জানা রাশি বা অজানা রাশি প্রকাশ করা হয়, মানে যে আমরা এ থেকে একেবারে জেড বা জি পর্যন্ত, মানে ABCD EFGHIJ KL MN OP ইত্যাদি ইত্যাদি, যে এই অ্যালফাবেটগুলো বা এই অক্ষরগুলো দ্বারা, এবং এগুলো স্মল লেটার মানে ছোট হাতের, আমরা ছোট হাতের লিখব, এই ছোট হাতের এ, ছোট হাতের বি
বা ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, এগুলা দ্বারা আমরা অক্ষর প্রতীক হিসেবে আমরা এই অক্ষরগুলা দ্বারা আমরা অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি বীজগণিতে, এটাই বলেছে। এবার আমরা পরবর্তী পৃষ্ঠা 148 পৃষ্ঠায় যাই। দেখো কি বলা হচ্ছে, নিচের ছবিতে সামির ও অনন্যা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করেছে। প্রথম সি তৈরিতে সামির 3টি কাঠি ব্যবহার করেছে, যেটা চিত্র 1-এ দেখানো হয়েছে, আমরা নিচে গেলে দেখতে পাবো। অনন্যা সামিরের তৈরি করা সি এর সাথে আরও 3টি কাঠি দিয়ে চিত্র 2 বা চিত্র 2 তৈরি করে। এইভাবে উভয়ে মিলে চিত্র 3 এবং আরও কিছু সি তৈরি করতে থাকে। ঠিক আছে, তাহলে আমি একটু নিচে যাই, এটা একটু উপরে তুলি আর কি। এই যে দেখো অনন্যা সামির, এটা হচ্ছে সামির, এটা হচ্ছে অনন্যা। ঠিক আছে, দেখো এই যে দেয়াশলাইয়ের কাঠি দিয়ে তারা এই যে 3টা কাঠি, 1টা 2টা 3টা কাঠি দিয়ে যে ইংলিশের সি এর মতো একটা প্যাটার্ন তৈরি করলো, সি আকৃতির একটা প্যাটার্ন তৈরি করলো। হ্যাঁ, এবারে আরেকটু উপরে তুলি। দেখো এখানে এই যে প্রথম 3টা দিয়ে একটা সি হলো, আবার আরও 3টা দিয়ে, যে একটা 3টা তো আগে থেকেই ছিল, আরও 3টা দিয়ে এখন 2টা সি হলো, আবার আরও 3টা দিয়ে 3টা সি হলো, এভাবে আরও 3টা দিলে 4টা সি হবে। এভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। ঠিক আছে, এবার দেখো কি মজার বিষয় হচ্ছে। দেখো এই সময়ে তোমার বন্ধু অমিয়া আসে, হ্যাঁ সরি তাদের বন্ধু, এই সময়ে তাদের বন্ধু অমিয়া আসে, ওই যে পেছনে একজন দাঁড়িয়েছিল ওর নাম হচ্ছে অমিয়া, এসে এই বিষয়গুলো দেখতে পায়। সে প্যাটার্নটি দেখে সামির ও অনন্যাকে প্রশ্ন করে 6 নং চিত্র, মানে এভাবে যদি চলতে থাকে তাহলে 6 নং চিত্রটি তৈরি করতে কতগুলো কাঠি লাগবে। তখন সামির ও অনন্যা নিচের ছকটি তৈরি করে। ঠিক আছে, নিচের ছকটি আমরা দেখি। এই যে এই ছকটি দেখো, চিত্র নম্বর, মানে এই যে 1 নম্বর ছকে কাঠি লেগেছিল, কাঠি প্রয়োজন হয়েছিল 3টা, 2 নং চিত্রে 3টা বেড়ে গিয়ে 6টা, 3 নং চিত্রে দেখো 9টা, মানে প্রতিবার 3টা করে বেড়ে যাচ্ছে। 4 নম্বরে 12টা, 5 নম্বরে 15টা, 6 নম্বরে 18টা, 7 নম্বরে 21টা। এই যে এখানে বারবার যে 3টা করে বেড়ে যাচ্ছে, এটাকে একটা বীজগণিতের সহজ সূত্রের মাধ্যমে কিভাবে আমরা প্রকাশ করব, এই বিষয়টাই তোমাদেরকে এখন বোঝাচ্ছে। তাহলে এই ছকটা বানালো, তাহলে 6 নাম্বার চিত্রে 18টা হবে। তাহলে এই 18টা যে হবে এটা আমরা হুট করে কিভাবে বলতে পারবো, সেটার জন্য কিভাবে আমরা বীজগাণিতিক একটা সূত্র তৈরি করব, সেটা আমরা এখন নিচে জানতে পারবো। কিভাবে দেখো, আমরা এই যে দেখো অমিয়া ছক দেখে তার উত্তর পেয়ে গেল। সে বলল প্যাটার্নের 6 নম্বর চিত্রে 18টি কাঠির প্রয়োজন হবে। এটা তো সে ছক দেখে বলল। এবার পরবর্তী পৃষ্ঠায় যাই, 149 পৃষ্ঠায়। এখানে দেখো ছকটি তৈরির সময় সামির ও অনন্যা বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যার 3 গুণ কাঠির প্রয়োজন হচ্ছে, মানে 3টি করে বেড়ে যাচ্ছিল। হ্যাঁ, অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যা কাঠির সংখ্যা 3, মানে 3 ইন্টু চিত্রের নম্বর, মানে 1 নং চিত্রে ছবিতে 3টি কাঠি লেগেছিল, 2 নং চিত্রে আবার 3 গুণ, মানে 2 নং চিত্রে 2 গুণ 3, মানে 3 দ্বিগুণে 6টি কাঠি, আবার 3 নং চিত্রে 3 গুণ কাঠির সংখ্যা কত 3, তাহলে 3 গুণ 3 মানে 3 3 9, আবার 4 নং চিত্রে 3 মানে কাঠির সংখ্যা 3 এবং চিত্রের নম্বর হচ্ছে 4, 3 4 12টি কাঠি। এইভাবে তারা কিন্তু একটা বীজগাণিতিক সূত্র আবিষ্কার করে ফেললো। তাহলে 3 গুণ চিত্রের নম্বরে, যে কাঠির সংখ্যা 3-এর সাথে চিত্রের নম্বর তত দিয়ে যদি গুণ করে তাহলে সহজেই কাঠির সংখ্যা বের হয়ে যায়। এবার এটাকে বীজগাণিতে কিভাবে সূত্র দ্বারা প্রকাশ করবে দেখো, যদি চিত্রের সংখ্যাকে একটি অক্ষর n, মানে একটা অক্ষর আমরা n দিয়ে যদি প্রকাশ করি, তবে প্রথম সি এর জন্য n = 1, মানে প্রথম চিত্রে, তাহলে যেহেতু চিত্র নাম্বার 1 তাহলে n = হবে যে কত 1, মানে প্রথম চিত্রের ক্ষেত্রে n = হবে যে 1। দ্বিতীয় সি এর জন্য n = হবে 2, যেহেতু দ্বিতীয় চিত্র। তাহলে তৃতীয় সি এর জন্য n = হবে 3। হ্যাঁ, ফলে চিত্রের নম্বর n = 1 2 3 4, মানে n এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার একটা অক্ষর। এই যে n প্রতীকটি দ্বারা n অক্ষর প্রতীকটি দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝাবে, মানে যত নাম্বার চিত্র n এর মান হবে যে তত। যেমন 12 নাম্বার চিত্রে কতটি কাঠি প্রয়োজন হবে, এরকম যদি বলে তখন n = হবে যে কত 12, n = আমরা তখন ধরবো 12। তাহলে সূত্রটা কত হবে 3n, সূত্রটা হবে যে 3
ইনটু মানে 3 গুণ n, এই গুণকে বলা হয় যে ইনটু, ঠিক আছে। এটা তোমরা পরে জানতে পারবে যে দেখো ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হবে। দেখো ছক অনুসারে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে যে 3, এই যে 3, হ্যাঁ এই যে দেখো যেটা আছে 3 ইনটু n, এটাকে পড়া হয় যে ইনটু, ঠিক আছে, ইনটু, হ্যাঁ। আবার তোমরা 3 গুণ n এরকমও পড়তে পারো, তবে বীজগণিত এটাকে সহজভাবে পড়া হয় কিভাবে, 3 ইনটু n, 3 ইনটু n, তোমরা প্র্যাকটিস করো 3 ইনটু n, হ্যাঁ, বা 3n, এই যে 3n, এরকম 3n পাশাপাশি লিখলে এটা কিন্তু গুণ আকারে আছেই বোঝাবে, হ্যাঁ। 3n যে কথা, এই 3 ইনটু n একই কথা, ঠিক আছে। তাহলে 3n, এখানে n মানে কত, n মানে হচ্ছে যত নাম্বার চিত্র তত n এর মান হবে তত, মানে 12 নং চিত্রে কতটি কাটি তখন n এর মান হয়ে যাবে কত, 12। 14 নাম্বার চিত্রে, হ্যাঁ এটা একটু নিচে যাই, উপরে উঠে গেল, হ্যাঁ দেখো এই যে, হ্যাঁ 14 নাম্বার চিত্রে কতটি হবে তখন n এর মান হবে 14। 15 নাম্বার চিত্রে কত হবে তখন n এর মান হয়ে যাবে 15, মানে যত নাম্বার চিত্র বলবে n এর মান হয়ে যাবে তত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবং এটি একটি নীতি বা সূত্র, তাহলে এটাই যে হয়ে গেল যে একটা সূত্র, এবং এটাকে আমরা বীজগাণিতিক সূত্র বলবো একটা, হ্যাঁ বীজগাণিতিক একটা সূত্র। কারণ এখানে এই যে অক্ষর প্রতীক, মানে অক্ষর প্রতীক কত, হ্যাঁ এই যে n হচ্ছে অক্ষর প্রতীক, এবং সংখ্যা প্রতীক বীজগাণিতের 3 প্রকাশ করেছে, 3 দিয়েই অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক দিয়ে এটা একটা সূত্র প্রকাশ করেছে, হ্যাঁ এটাই হচ্ছে একটা বীজগাণিতের সূত্র। এইভাবেই কিন্তু আমরা অনেক জটিল জটিল হিসাব সহজেই বের করতে পারি। এখন এই সূত্রটার মাধ্যমে আমরা, তোমাকে যদি বলা হয় যে 50 নাম্বার চিত্রে কতটি কাঠির প্রয়োজন হবে, তুমি হুটহাট বের করতে পারবে কিভাবে, 3 ইন্টু n, মানে n মানে হবে কত কত 50, মানে 3 গুণ 50, ফলাফল যত ততটি কাঠির প্রয়োজন। তোমাকে যদি 500 নাম্বার চিত্রে কতটি কাঠির প্রয়োজন হবে, তোমার 3 ইন্টু n, n এর মান হবে 500, 3 গুণ 500, ফলাফল যেটা আসবে ততটি কাঠির প্রয়োজন হবে, ঠিক আছে। আবার দেখো কোথায়, এই যে অনন্যা বলে এই সূত্র ব্যবহার করে আমি অতি অল্প সময়েই 100তম চিত্র তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি লাগবে তা বলে দিতে পারবো। এক্ষেত্রে আমরা চিত্র বা ছক তৈরির, হ্যাঁ প্রয়োজন হবে না। এই যে এই সূত্রটা ব্যবহার করলে আর আমাদের কষ্ট করে ছক তৈরি করতে হবে না, ঠিক আছে। অমিয়া ও সামির উভয়েই অনন্যার সাথে সহমত পোষণ করে, সবাই বিষয়টা যেহেতু সবাই বুঝতে পেরেছে তাই সবাই একমত পোষণ করেছে। এবার একটু উপরে যাই, কি বলেছে দেখো, উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই n পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যাও পরিবর্তন হচ্ছে, অর্থাৎ n কোনো নির্দিষ্ট মান নয়, মানে n এর মান নির্দিষ্ট নয়, n কিন্তু ভিন্ন ভিন্ন মান গ্রহণ করছে। n এর মান আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরতে পারছি, n এর মান আমরা 1 2 3 4 5 বা 500 বা 150 যে কোনো একটা ধরতে পারছি, মানে n এর মানটা কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে। এবং n পরিবর্তন হলে কাঠির সংখ্যাও পরিবর্তিত হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে অর্থাৎ n কোনো নির্দিষ্ট মান নয়, এটি যে কোনো মান গ্রহণ করতে পারে। এই যে n হলো চলকের উদাহরণ, এরকম মান পরিবর্তন যেটা করা যায় সেটাকেই বলা হয় যে চলক। তাহলে এখন আমরা কি জানলাম, একটা নতুন বিষয় চলক জানলাম। তাহলে চলক কি, যার মান পরিবর্তনশীল সেটাকেই বলা হয় যে চলক। যেমন এখানে n হচ্ছে একটা চলক, n এর মান পরিবর্তনশীল, n এর মান কিন্তু যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, এবং এটাকে ইংলিশে বলা হয় যে ভেরিয়েবল। এই ভেরিয়েবল অর্থ হচ্ছে চলক, ঠিক আছে। এটা হচ্ছে চলকের একটি উদাহরণ। দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, n ছাড়া অন্য কোনো অক্ষর কি চলক হিসেবে ব্যবহার করা যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে, হ্যাঁ দেখো নিশ্চয়ই যাবে। n প্রতীকের পরিবর্তে x y z ইত্যাদি প্রতীকও ব্যবহার করা যাবে, অর্থাৎ শুধু x y z না, মানে ইংলিশে যত অ্যালফাবেট আছে, মানে a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z, হ্যাঁ বা y z, এরকম যে কোনো এখান থেকে আমরা যে কোনো একটা অ্যালফাবেট বা অক্ষর আমরা ব্যবহার করতে পারবো চলক হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো বাস্তব জীবনেও আমরা চলকের পরিচয় পেয়ে থাকি। চলো নিচের ছবিটি লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এবার আমরা তাহলে একটু উপরে তুলি। হ্যাঁ প্রথমত আমরা এই যে উপরে তুললাম, এবার আমরা ছবিটা ভালো করে খেয়াল করি। প্রথমত একটা গাড়ি দেখা যাচ্ছে এবং এখানে আমরা তীর চিহ্ন দ্বারা গাড়ির গতি মানে গাড়িটা যদি চলমান হয় তাহলে এটা কিন্তু গতি পরিবর্তন হচ্ছে, এখান থেকে এখানে পরিবর্তিত হচ্ছে।
আবার এখানে মনে করো যে একজনের উচ্চতা মাপা হচ্ছে গাছের সাথে, গাছের মধ্যে কিছু পরিমাপক পরিমাপক দাগ বা চিহ্ন দিল। দেখো সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধি, তোমরা নিজেদেরকে কল্পনা করো, তোমরা নিজেরা আজকে থেকে 2 বছর আগে কিন্তু অনেক ছোট ছিল, তাই না? এখন 2 বছর পর আরেকটু বড় হলা, আবার ধাপে ধাপে আরও বড় হচ্ছে, ঠিক আছে? এরকম না? নিশ্চয়ই তোমরা এই বিষয়টা এখন বুঝতে পেরেছো। এরকম সময়ের সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাচ্ছি আমরা প্রত্যেকেই, শিশুর বৃদ্ধি হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমরা লম্বা হই, মানে বৃদ্ধি পাই, ঠিক আছে? তারপরে দেখো বিভিন্ন স্থানের তাপমাত্রা, এক এক স্থানের তাপমাত্রা কিন্তু এক এক রকম, ঠিক আছে? বাংলাদেশের মধ্যেও কিন্তু এক এক স্থানের তাপমাত্রা কিন্তু সময়ের সাথে সাথে এক এক রকম পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা চিন্তা করব। এখন চিন্তা করার পর কি কি প্রশ্ন করেছে দেখো। সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কি একই রকম থাকে? না, সময়ের সাথে সাথে কিন্তু গাড়ির গতিবেগ একই রকম থাকে না, এটা পরিবর্তিত হয়। দেখো পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় কি? হ্যাঁ, অবশ্যই। পৃথিবীর সকল স্থানে প্রতিদিনের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় আজকে যেই তাপমাত্রা বা এখন যেই তাপমাত্রা, সেটা কিন্তু এখন থেকে পরবর্তী দিন কিন্তু সেরকম নাও হতে পারে। তাপমাত্রা কিন্তু বেড়ে যেতে পারে, আবার কমে যেতে পারে, কম বেশি হবে, ওঠানামা করে, ঠিক আছে? বা এক এক জায়গায় এক এক রকম, এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি, ঠিক আছে? তারপর দেখো সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। শিশু কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি পায়, মানে সে তার উচ্চতা বাড়তে থাকে, ঠিক আছে? তারপর দেখো বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে? নিশ্চয়ই বাড়ে, বছরের পর বছর মানুষের বয়স বাড়ে, ঠিক আছে? তোমরা যারা এখন 6-এ পড়ছো, তোমাদের প্রত্যেকের বয়স নিশ্চয়ই 12 বা 11 বা অনেকের বয়স 13, এরকম, বিশেষ করে 12 হয়, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের বয়স 11, 12, 13 এরকম হয়। এটা কিন্তু সময়ের সাথে সাথে 12 বছর হয়। তোমরা কিন্তু একদিনেই 12 বছর হও নাই, 12 বছরে তোমরা 12 বছর হয়েছো, তাই না? নিশ্চয়ই। তাহলে সময়ের সাথে সাথে কিন্তু মানুষের যে বয়সটা বাড়ছে, কমে না, কিন্তু বাড়ে, এটা আমরা এখন বুঝতে পেরেছি। এবার দেখো পরবর্তীতে কি বলা হচ্ছে, দেখো ছবির ঘটনাগুলোর কোনোটি কিন্তু নির্দিষ্ট নয়, এগুলা কিন্তু পরিবর্তনশীল। গাড়ির গতিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আবার কমে যাচ্ছে, মানে কম বেশি হচ্ছে, কিন্তু উচ্চতাও কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, অর্থাৎ এখানে ব্যবহৃত সংখ্যাগুলোর সবগুলোই পরিবর্তনশীল, যেটা আমি বলেছি। দেখো সুতরাং সংখ্যাগুলোকে আমরা চলক বলতে পারি, যেহেতু এগুলো পরিবর্তনশীল। এরকম পরিবর্তনশীল এগুলাকেই বলা হয় যে চলক। মানে চলক মানে হচ্ছে যেটার মান পরিবর্তনশীল, সেটাকেই বলা হয় যে চলক, যেটাকে ইংলিশে কি বলে? ভেরিয়েবল বলে। তারপর দেখো চলকের মান স্থান ও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। স্থান এবং সময়ের সাথে সাথে কিন্তু চলক পরিবর্তিত হয়, এটা আমরা জেনে নেব। জোড়াই কাজ, তোমাদেরকে একটা জোড়াই কাজ, যুগল কাজ দিয়েছে, এটা কি দেখো, অনেক ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে দেখো, সামিরা ও অনন্যার মতো দিয়াশলাইয়ের কাঠি দিয়ে ইংরেজি এফ বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো। একেবারে ইজি, তোমরা 3টা কাঠি বা 4টা কাঠি ব্যবহার করতে পারো। 3টা কাঠি ব্যবহার করলে মনে করো যে একটা কাঠি হলো যে আমার আঙ্গুলের মতো একটা কাঠি, আরেকটা কাঠি এদিকে, আরেকটা কাঠি মনে করো যে এইদিকে, ঠিক আছে? যে এরকম আর কি, ঠিক আছে? এখন কি হয়ে গেল, এটা একটা এফ, আমারটা হয়তো উল্টা দেখাচ্ছে, কীরকম দেখাচ্ছে আমি জানি না, বা এরকম, ঠিক আছে? এফ হয়ে গেল, তাই না? বা তোমরা 4টা কাঠি ব্যবহার করতে পারো। কীরকম? একটা কাঠি হলো, এই যে 2টা কাঠি হলো, তার 2টা কাঠি হওয়ার পর বাকি 2টা এরকম 2টা কাঠি দিতে, তখন 4টা হবে। তোমরা 4টা কাঠি ব্যবহার করে এফ বানাতে পারো, বা 3টা কাঠি দিয়েও কিন্তু এফ বানাতে পারো। 4টা কাঠি দিয়ে হলে 4 হবে, তখন ওই সূত্র ব্যবহার করতে তোমাদের 4 ব্যবহার করতে হবে। আবার 3টা হলে 3 ব্যবহার করতে হবে। তাহলে প্যাটার্নটা কোন রকম হবে? যদি 4টা ব্যবহার করি তাহলে প্যাটার্নটা হবে যে 4 ইন্টু যত নাম্বার চিত্র, মনে করো যে 3 নাম্বার চিত্র, তাহলে কত হবে? 4 ইন্টু 3। আবার 5 নাম্বার চিত্র, তাহলে কত হবে? 4 ইন্টু 5। যদি আমরা 3টি করে ব্যবহার করি তাহলে 3টা ঠিক থাকবে, 3টা নির্দিষ্ট থাকবে, তারপর যত নাম্বার চিত্র তত। তাহলে যেটা পরিবর্তনশীল হচ্ছে সেটাকে আমরা কি ধরে নেব? চলক ধরে নেব। চলকটার মান আমরা কি অক্ষর প্রতীক এন দ্বারা প্রকাশ করতে পারি। সাধারণত স্বাভাবিক সংখ্যাকে এন ধরে করা হয়, তবে তোমরা এ বি সি ডি বা এক্স ওয়াই জি যে কোনো একটা অক্ষর প্রতীক ব্যবহার করতে পারো, তবে সাধারণত এরকম এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা এফ যে বানাবে তোমরা, এটার জন্য তোমরা মনে করো 4টা কাঠি দিয়ে বানিয়েছো, তাহলে কি হবে? তোমাদের সূত্রটা হবে যে 4 ইন্টু এন, মানে 4 গুণন এন। এই এনের মান হচ্ছে যত নাম্বার চিত্র হবে ততটি।
তাহলে 4 ইন্টু তোমাদেরকে যদি 10 নাম্বার চিত্রের কথা বলে তাহলে কি হবে 4n, তখন n এর মান কত হবে 10, মানে 4 ইন্টু মানে গুণন 10, তাহলে 4 10 কত 40, মানে 10 নাম্বার চিত্রে কাঠির সংখ্যা কত হবে 40। তোমরা খুব সহজেই বলে দিতে পারছো। তারপর কি বলেছে দেখো, তারপর প্যাটার্নটিকে একটি ছকের মাধ্যমে দেখাও। তোমরা ছকের মাধ্যমে দেখাবে। হ্যাঁ, ছকের মাধ্যমে বলতে ওই যে এখানে একটা উপরে ছক ব্যবহার করেছে, 1 নাম্বার চিত্রে 4টি কাটি, 2 নাম্বার চিত্রে 4 ডাবল 8টি কাটি, আবার 3 নাম্বার চিত্রে 3 নাম্বার চিত্রে 3 4 12টি কাটি, এইভাবে 4টা 4টা করে বৃদ্ধি পাচ্ছে। এটা তোমরা একটা ছক আঁকবে। হ্যাঁ, উপরে যে চিত্রটা এখানে বইতে দেওয়া আছে সেটার সাহায্য নিতে পারো। তারপর দেখো, ছক পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। সূত্রটি ব্যবহার করে 120তম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা একটা সূত্র বানিয়ে ফেলেছি, 4টা কাঠি দিয়ে যেহেতু আমরা f বানিয়েছি, তাহলে 4n, সূত্র কি বানিয়েছি 4n, n হচ্ছে যত নাম্বার চিত্র তত। তাহলে যদি 120তম বের করতে বলেছে তাহলে 4 ইন্টু n, n এর মান কত হবে 120, তাহলে 120কে 4 দ্বারা গুণ করলে কত হবে 4 12 48, 48-এর পাশে আমরা শূন্যটা বসিয়ে দিব, তাহলে কত 480। তার মানে 120 নাম্বার চিত্র অবশ্যই 480টি কাঠি প্রয়োজন হবে। তোমরা যদি 4টা কাঠি, তার 4টা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে f বানাও তাহলে অবশ্যই 120 নাম্বার চিত্রে 480টি কাঠি প্রয়োজন হবে। এই হচ্ছে তাহলে এই যে 120তম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করে। হ্যাঁ, তাহলে আমরা এই যে এতটুকু পর্যন্ত শেষ করি। তাহলে আজকের পর্বে এতটুকু পর্যন্ত থাক। আমরা মোটামুটি 149 পৃষ্ঠার পরে এই যে 150 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি। পরবর্তী পর্বে আমি এই যে চলক বা ভেরিয়েবল সম্পর্কে আরও জানি, এখান থেকে শুরু করব। তাহলে এই যে আজকের এতটুকু পর্যন্ত তোমরা কেমন বুঝতে পেরেছো তা আমাকে নিচে কমেন্টস করে জানাও। কোনো কিছু বুঝতে অসুবিধে হলে বা তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই সুন্দর করে নিচে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবে এবং তোমাদের সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়ায় আছো, মেসেঞ্জার হোক বা মনে করো যে হোয়াটসঅ্যাপ, ইমো বা মনে করো ফেসবুক, যেখানে সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়ায় আছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিবে যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা, অন্যান্য বন্ধুরা উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।